একজন বাস কন্ডাক্টর, একজন মহিলা, তিনজন নেশাখোর ছেলে মেয়ে এবং একজন পুলিশ অফিসার। ওই রাতে বাসে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে শহরের একের পর এক মেয়েকে রেপ হতে হচ্ছে। পরবর্তীতে তাদের ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। ঘটনা শুরু হয় নর্মাল একটি গলার চেইন নিয়ে, কিন্তু ওই গলার চেইনের ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে এমন কেস নজরে আসলো যেখানে কিনা তিনজন পুলিশ অফিসারের মেয়ে বলির শিকার হল। মুভির ভিতরে একের পর এক টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। অসাধারণ এই মালায়ালাম থ্রিলার মুভিটির নাম অফিসার অন ডিউটি, যেটি 2025 সালে মুক্তি পায়, যার IMDb রেটিং 7.5। তাহলে চলুন আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে বেঙ্গালুরুর 8 মাস আগের একটি দৃশ্য দেখানো হয়। একজন পুলিশ অফিসার টেবিলে বসে নিজ হাতে সুইসাইড নোট লিখে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। কিন্তু সে যখন আত্মহত্যা করে, তার পাশেই কয়েকজন ছেলে মেয়ে তার আত্মহত্যার দৃশ্যটি দেখছিল। এই ছেলে মেয়েগুলোই বা কারা এবং এই পুলিশ অফিসার কেনই বা আত্মহত্যা করছে, এগুলো আমরা সামনে জানতে পারবো। তাহলে চলুন গল্পে ফিরে আসি। তারপর বর্তমান দৃশ্য দেখানো হয়। একজন পুলিশ কনস্টেবল টেলিফোনে তার সিনিয়রের সাথে কথা বলছিল। এমন সময় একটি বাস এসে থানার সামনে থামে। এরপর কনস্টেবল টেলিফোনে কথা বলা শেষ করে বাসের ওখানে যায়। গিয়ে কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কন্ডাক্টর বলে, স্যার, এই বুড়ি মহিলার গলার চেইন চুরি হয়েছে এবং তিনি অভিযোগ করছেন তার পিছনে বসে থাকা দুজন মহিলা চেইনটি চুরি করেছেন। এসব শুনে কনস্টেবল তিনজনকে থানার মধ্যে নিয়ে আসে এবং ওই দুজন মহিলাকে বলে, আপনারা যদি চেইনটি চুরি করে থাকেন তাহলে দিয়ে দেন, কেউ কিছু জানতে পারবে না, কোনো কেস ফাইল হবে না। তখন ওদের মধ্যে একজন বলে, স্যার, আমি চেইনটি নেইনি, এই বুড়ি মহিলা মিথ্যা বলছেন, আপনি তো আমার ব্যাগটাও চেক করেছেন, কিছু তো পাননি, তাহলে আমাদের ছেড়ে দেন। তখন কনস্টেবল বলে, একটু পরে সিআই স্যার আসবেন, তারপর উনি এ বিষয়টা দেখবেন, যদি সত্যি বলেন তাহলে বেঁচে যাবেন। কথা বলার মাঝখানে সিআই হরিশঙ্কর থানায় প্রবেশ করে। হরিশঙ্করকে মূলত সাসপেন্ড করা হয়েছিল কোনো একটি কেসের কারণে। তারপর তাকে ডিওএসপি থেকে সিআই পোস্টে ডিমোশন দিয়ে আবার জয়েন করানো হয়। সাসপেন্ডের পরে আজকেই মূলত তার প্রথম জয়েনিং। হরি মূলত একটু রাগী স্বভাবের, তবে তিনি অনিয়ম এবং মিথ্যা একদম সহ্য করতে পারে না। হরি এসে কনস্টেবলকে জিজ্ঞাসা করে উনাদের কেস কি। তখন কনস্টেবল পুরো ঘটনা হরিকে বুঝিয়ে বলে। হরি কনস্টেবলকে বলে, থানার লেডি কনস্টেবলরা কোথায়? কনস্টেবল বলে, দুইজন কেপা কোর্স করতে গেছে এবং একজন ম্যাটারনিটি লিভে আছে। হরি মহিলাকে বলে, ওনার চেইন ফিরিয়ে দেন। মহিলা চোখ রাঙিয়ে বলে, আমি ওনার চেইন নেইনি, আপনার যদি সন্দেহ হয় আমার তালাশি নেন। এটা শুনে হরির মাথা গরম হয়ে যায়। সে মহিলা চুল ধরে বলে, এখন তুই আমাকে শিখাবি আমাকে কি করতে হবে? এরপর মহিলা আঙুল তুলে হরিকে বলে, স্যার, আমি প্রেগনেন্ট, আপনি কাজটা ঠিক করছেন না। এটা বলার সাথে সাথেই হরি মহিলার পেটে লাথি মারে। মহিলার সাথে থাকা আরেকজন এসব দেখে ভয়ে সত্যিটা বলে দেয়। সে বলে, স্যার, চেনটি আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি। তারপর হরি সবার উদ্দেশ্যে বলে, ওদের দেখে বুঝতে পারেননি কেন যে ওরা চুরি করেছে? মাথা খাটাতে না পারলে সবাই চাকরি ছেড়ে দেয়। এটা বলে হরি তার রুমে চলে আসে। কিছুক্ষণ পরে কনস্টেবল এসে হরিকে বলে, স্যার, মিষ্টি খান, আমার মেয়ের MBBS এ অ্যাডমিশন হয়ে গেছে। হরি মিষ্টি নেয়। এরপর কনস্টেবল বলে, স্যার, চেইন চুরির জন্য ওই দুজন মহিলার উপর FIR ফাইল করে দিব? হরি বলে, না, দরকার নেই, বুড়ি মহিলা কোর্টে যেতে পারবে না, ওদেরকে যেতে দাও। কনস্টেবল বলে, স্যার, আপনি ওই মহিলাকে মেরেছেন, মেডিকেল করা ছাড়া যদি ওনাকে ছেড়ে দেই আর উনি যদি কোথাও গিয়ে মুখ খোলে তাহলে আমরা ফেঁসে যাব। হরি রেগে গিয়ে বলে, মিষ্টি খাওয়ানোর পর আমাকে জ্ঞান দিচ্ছ? আমার চাকরির চিন্তা আমি করব, তোমাকে এত ভাবতে হবে না। কনস্টেবল সরি বলে রুম থেকে বের হয়ে যায়। কনস্টেবল হরিকে বুঝাতে ব্যর্থ হয়ে হরির সিনিয়র ডিওএসপি হামিদকে কল দেয়। কল দিয়ে বলে, স্যার, আজকে সকালে একটা চেইন চুরির কেস এসেছিল। হরি স্যার একজন মহিলার পেটে লাথি মারে, এখন বলতেছে FIR ফাইল করতে হবে না, ছেড়ে দাও। এভাবে ছেড়ে দিলে তো স্যার আমরাই পরে ফেঁসে যাব। ডিওএসপি হামিদ বলে, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। হামিদকে তার ওয়াইফ জিজ্ঞাসা করে কি হয়েছে। হামিদ বলে, সাসপেন্ডের পরে আজকেই হরি জয়েন করলো আর আজকেই ঝামেলা শুরু করে দিয়েছে। ডিওএসপি হামিদ ও সিআই হরিশঙ্কর মূলত খুব ভালো বন্ধু।
হরি তার ওয়াইফের সাথে ফোনে কথা বলছিল, এমন সময় ডিওএসপি হামিদ কল দেয়। হরি বুঝতে পারে হামিদ কেন তাকে কল দিচ্ছে। হরি কল রিসিভ করে না। সে একজন কনস্টেবলকে ডেকে বলে বাহিরে সবাইকে লাইনে দাঁড় করাও। হরি বাহিরে এসে সবাইকে বলে আমি আপনাদের যা অর্ডার দিব আপনাদের তাই মানতে হবে, তা না হলে চাকরি ছেড়ে দেন। আর হ্যাঁ, যারা আমার বিরুদ্ধে সিনিয়রদের কাছে কথা লাগায় তাদের জীবন আমি জাহান্নাম বানিয়ে দেব। এদিকে হামিদ হরিকে ফোনে না পেয়ে টেলিফোনে কল দেয়। হরি টেলিফোন রিসিভ করে বলে আমি জানি তুমি কেন আমাকে কল দিয়েছো, তুমি এক কাজ করো, তুমি এখানে এসে স্টেশন সামলাও। এটা বলে হরি টেলিফোন রেখে দেয়। ঠিক তখনই একজন মেয়ে আর একজন পুরুষ একটি কেস নিয়ে আসে। হরি জিজ্ঞাসা করে কি হয়েছে। মেয়েটি বলে স্যার আমি শ্রীরাম ফাইন্যান্সে কাজ করি, আর সকালে উনি একটি চেইন নিয়ে এসেছে বন্ধক রাখার জন্য, কিন্তু সেই চেইনটি নকল। তখন লোকটি বলে ওঠে নকল হতেই পারে না স্যার, আমার ওয়াইফের চিকিৎসার জন্য আমি চেইনটি ওনাদের কাছে বন্ধক রাখতে গিয়েছিলাম, ওনারা আসল চেইনটি বদলে দিয়েছে। তখন হরি বলে এটা কিভাবে সম্ভব, ওনারা চেইনটি না দেখেই হুবহু আরেকটি চেইন বানিয়ে ফেলেছে। তখন লোকটি বলে স্যার আমি চোর নই, আমার নাম চন্দ্রবাবু, আমি একজন বাস কন্ডাক্টর। চেইনটি আমি আমার মেয়েকে বার্থডে গিফট হিসেবে দিয়েছিলাম, এখন ওয়াইফের চিকিৎসার জন্য বন্ধক রাখছি। হরি বলে তোমার কি মনে আছে কবে কোথা থেকে তুমি এই চেইনটি কিনেছিলে? চন্দ্রবাবু উত্তর দেয় স্যার অনাসরা জুয়েলার্স থেকে 2 আগস্ট 2022 সালে চেইনটি কিনেছিলাম। হরি তখন একজন কনস্টেবলকে বলে যাও জুয়েলার্সে গিয়ে খোঁজ দাও উনি সত্যি কথা বলছেন কিনা। এরপর ডিওএসপি থানায় আসে, এসে জিজ্ঞাসা করে হরি কোথায়। কনস্টেবল জানায় হরি স্যার একটি নকল চেইনের কেসের জন্য নিজেই তদন্ত করতে চলে গেছেন। এদিকে হরি চন্দ্রবাবুকে নিয়ে হাসপাতালে যায়। গিয়ে চন্দ্রবাবুর মেয়ে কৃষ্ণাপ্রিয়াকে জিজ্ঞাসা করে। কৃষ্ণাপ্রিয়া চেইনটির দিকে না তাকিয়ে বলে দেয় হ্যাঁ স্যার চেইনটি আমার বাবা আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। হরির সন্দেহ হয়, সে কনস্টেবলকে বলে চন্দ্রবাবুকে সাথে নিয়ে অ্যাকাউন্টসকে বলে দেন টাকা পরিশোধ করার জন্য কিছুটা সময় যেন তারা দেয়। কনস্টেবল চন্দ্রবাবুকে নিয়ে চলে যায়। এই সুযোগে হরি কৃষ্ণাপ্রিয়াকে জিজ্ঞাসা করে চেইনটি তুমি না দেখেই বলেছো এটি তোমার চেইন, তার মানে তুমি মিথ্যা বলেছো, সত্যি বলে দাও না হলে তোমার বাবার বিরুদ্ধে আমাকে অ্যাকশন নিতে হবে। কৃষ্ণাপ্রিয়া বলে স্যার আমি একজন ছেলেকে ভালোবাসতাম, সেই ছেলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ফায়দা নেয়, ওই ছেলে আমার কাছে চেইনটি নেয়, পরে বাবা জানলে রেগে যাবেন, তাই আমি একটি নকল চেইন কিনে দেই। এসব বলে কৃষ্ণাপ্রিয়া কান্না করতে থাকে। তখন চন্দ্রবাবু এসে বলে কি হয়েছে। হরি বলে তোমার ওয়াইফের অপারেশন হলে তুমি তোমার মেয়েকে নিয়ে থানায় আসবে। আর কোনো কথা না বলে হরি হাসপাতাল থেকে বের হয়ে আসে। তারপর হরি চেইনটির ছবি তুলে তাদের পুলিশের স্কোয়াড গ্রুপে দিয়ে বলে তাড়াতাড়ি খোঁজ নাও এই চেইনটির ওজন কত এবং চেইনটি এর আগে কোথাও বিক্রি করা বা বন্ধক রাখা হয়েছিল কিনা। এরপর স্কোয়াড গ্রুপ থেকে অ্যান্থনি প্রবীণ অনাসরা জুয়েলার্সে যায়। গিয়ে চেইনটির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে এই চেইনটি কে কবে এখান থেকে কিনেছিল। দোকানের কর্মচারী বলে স্যার চন্দ্রবাবু নামের একজন ব্যক্তি এই চেইনটি কিনেছিল 2 আগস্ট 2022 সালে। তারপর অ্যান্থনি চেইনটির বিলের একটি কপি নেয়। অ্যান্থনি এবং প্রবীণ শহরের সব জুয়েলার্সের দোকানে চেইনটির ছবি দেখে জিজ্ঞাসা করে এই ডিজাইনের চেইন কেউ বন্ধক বা বিক্রি করেছে কিনা। প্রবীণ অ্যান্থনিকে বলে স্যার আমরা প্রায় 30টি দোকানে খোঁজ নিয়ে দেখেছি, কোথাও চেনের কোনো খোঁজ পাইনি, এখনো 100 এর মতো দোকানে খোঁজ নেওয়া বাকি। কি গ্যারান্টি আছে যে চেনটি চুরি করেছে সে এই শহরেই বিক্রি বা বন্ধক রেখেছেন? অ্যান্থনি বলে হরি স্যারকে তুমি চিনো না, আমরা যদি বলি আমরা কোনো খোঁজ পাইনি তাহলে সে নিজে এসে চেনটির খোঁজ করবে, এমনও হতে পারে আমাদের চাকরি চলে যাবে। সুতরাং তাড়াতাড়ি শরবত খাও এবং চলো বাকি দোকানগুলোতে খোঁজ করি। ভাগ্যক্রমে তারা একটি দোকানে চেনটির খোঁজ পায়। দোকানের কর্মচারী তাদের জানায় স্যার এই চেইনটির সাথে আরো 2টি চেইন একজন মেয়ে এখানে বন্ধক রেখেছিল। অ্যান্থনি বলে মেয়েটির ডিটেলস আমাকে দিন। কর্মচারীর ডিটেলস অ্যান্থনিকে দেয়। অ্যান্থনি ও প্রবীণ মেয়েটির খোঁজ করে জানতে পারে মেয়েটির নাম হাসিনা, সে একটি দোকানের সেলসম্যানের কাজ করে, তবে সে কয়েকদিনের ছুটিতে হিমাচল গেছে এবং তার ফোনটি বন্ধ আছে। এরপর প্রবীণ কল দিয়ে হরিকে সবটা জানায়। হরি বলে তোমরা ইনভেস্টিগেশন চালু রাখো, ওই মেয়েটি যেন জানতে না পারে আমরা তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করছি। অ্যান্থনি ও প্রবীণ আরো খোঁজ নিয়ে হরিকে জানায় স্যার চন্দ্রবাবু সত্যি কথা বলেছে, সে অনাসরা জুয়েলার্স থেকে এই চেনটি কিনেছিল। আরেকটি চেন ভীমা জুয়েলার্স থেকে জোসেফ সিম্বুলা নামের একজন ব্যক্তি কিনেছিল। অন্য চেনটি গিরিপাই জুয়েলার্স থেকে কেনা হয়েছিল। সেখানে ইনকোয়ারি করে আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। অ্যান্থনি ডিটেলস হরির হাতে দিয়ে বলে স্যার জোসেফ কর্ণাটক পুলিশের সিআই ছিলেন, সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর হরি জোসেফের বাড়িতে যায় তার ওয়াইফের সাথে কথা বলার জন্য। হরি তার ওয়াইফকে চেইনটি দেখালে তিনি বলেন এই চেইনটি আমার মেয়ে অ্যাঞ্জেলের, ও বলেছিল এই চেইনটি কে যেন ওর কাছ থেকে চুরি করে নিয়েছে। এরপর হরি অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করে
তোমার কি মনে আছে এই চেইনটি কোথা থেকে চুরি হয়েছিল? অ্যাঞ্জেল বলে, কলেজে যাওয়ার সময় একজন বাইকার আমার গলা থেকে চেনটা ছিনিয়ে নেয়। তারপর আমি বাবাকে নিয়ে ওয়েস্ট পুলিশ স্টেশনে অভিযোগও জানাই। হরির অ্যাঞ্জেলের কথাগুলো কেমন জানি বিশ্বাস হচ্ছিল না। হরি একজন কনস্টেবলকে চেনটি দিয়ে বলে, ওয়েস্ট স্টেশন থেকে এই কেসের ফাইলটি নিয়ে আসো। পরের দৃশ্যে দেখানো হয় অ্যান্থনি ও প্রবীণ গিরিবাই জুয়েলার্সে গিয়ে তৃতীয় চেনটির খোঁজ নিয়ে জানতে পারে হরি নিজেই এই চেনটি এই দোকান থেকে কিনেছিল। এটা জানার পরে অ্যান্থনির সাথে সাথে ডিওএসপি সাহুলকে কল দেয়। সব শোনার পরে সাহুল অ্যান্থনিকে বলে, তুমি আর কোনো ডিটেলস হরিকে দিবে না। ও যদি জিজ্ঞাসা করে বলবে অনেক খুঁজেছি কিন্তু কোনো অ্যাড্রেস পাইনি, আর ডিরেক্ট থানায় চলে আসো। কিছুক্ষণ পরে হরি থানায় চলে আসে। হরি অ্যান্থনিকে না পেয়ে প্রবীণকে কল দিয়ে বলে, প্রবীণ, অ্যান্থনি কোথায়? প্রবীণ বলে, অ্যান্থনি স্যার একটি জরুরি কল অ্যাটেন্ড করার জন্য বাইরে গেছে। হরি বলে, তুমি তৃতীয় চেনটির ডিটেলস পেয়েছো? প্রবীণ বলে, স্যার ইনারদের সার্ভার অনেক স্লো, তাই ডিটেলস পেতে সময় লাগছে। হরি বলে, ঠিক আছে, ডিটেলস পাওয়া মাত্রই সাথে সাথে আমাকে পাঠিয়ে দেবে। হরি থানায় ঢোকার সময় দেখে চন্দ্রবাবু থানায় এসেছেন। হরি জিজ্ঞাসা করে, তোমার ওয়াইফের অপারেশন হয়ে গেছে? চন্দ্রবাবু বলে, হ্যাঁ স্যার, অপারেশন ঠিকঠাক হয়ে গেছে। হরি বলে, তোমাকে না বলেছিলাম তোমার মেয়েকে সাথে নিয়ে আসতে? চন্দ্রবাবু বলে, স্যার ওকে নিয়ে আসাটা কি খুব জরুরি? হরি বলে, দেখো ওই সিচুয়েশনে তোমাকে আমি সবটা জানাইনি। চেনটি তোমার মেয়েই বদলে দিয়েছিল। সে একটা ছেলের প্রেমে পড়ে, ছেলেটি তোমার মেয়ের ফায়দা নেয়। চন্দ্রবাবু বলে, আমার মেয়ে মোটেও এরকম নয়, সে এমনটা করতেই পারে না। আমার মেয়ের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি যখন থেকে ওর সাথে কথা বলেছেন ওর স্বভাব পুরোটাই বদলে গেছে। সবসময় চুপচাপ থাকে, যেটা দেখে আমার খুব ভয় লাগছে। যত যাই হোক আমি আমার মেয়েকে থানায় নিয়ে আসবো না। হরি বলে, দেখো তোমার মেয়েকে নিয়ে আসতে বলেছিলাম, তার স্টেটমেন্ট নিয়ে আমি তদন্তের কাজ সামনে এগিয়ে নিয়ে যাব। এখন তুমি যদি তাকে নিয়ে না আসো তাহলে আমি পক্সো কেস ফাইল করব, কারণ সে এখনো 18 পেরোয়নি। কথার মাঝখানে সাহুল হরিকে ওয়াকিটকিতে বলে, তাড়াতাড়ি এসে আমার সাথে দেখা করো। সাহুল হরিকে জিজ্ঞাসা করে, শুনলাম তুমি নাকি কিসের তদন্ত করছো, কি স্ট্যাটাস ওটার? হরি বলে, সকালে একটি নকল চেইনের কেস আসে, তদন্ত করে মনে হচ্ছে এটি একটি পক্সো কেস। কর্ণাটকের সিআই জোসেফের মেয়ের সাথেও এটাই হয়েছে হয়তো। আরেকটি চেইনের ডিটেলস পাওয়া বাকি, ওটা পেলে পুরো কেসটি ভালোভাবে বুঝতে পারবো। সাহুল বলে, হায়দ্রাবাদে সাইবার ক্রাইমের একটি ট্রেনিং আছে, এসপি স্যার চাচ্ছেন তুমি সেই ট্রেনিংটি করাও, কালকেই তোমাকে যেতে হবে। হরি বলে, তাহলে এটাই আমার শাস্তি, তাই তো? এরপর হরি রুম থেকে বের হয়ে অ্যান্থনিকে দেখতে পায়। হরি বুঝতে পারে তাকে এই কেস থেকে প্ল্যান করে সরানো হচ্ছে। হরি সাহুলকে বলে, তোমার কি মনে হচ্ছে আমাকে হায়দ্রাবাদে পাঠিয়ে এই কেস থেকে সরিয়ে ফেলবে? ভুলে যাও, এটা কখনোই সম্ভব নয়। এরপর হরি বাসায় চলে আসে। এসে তার ওয়াইফ গীতাকে বলে, ওরা আমাকে 1 মাসের জন্য হায়দ্রাবাদের ট্রেনিং এ পাঠাতে চাচ্ছে। আমি ভাবছি 1 সপ্তাহের ছুটি নেব। গীতা বলে, তুমি তো আজকেই জয়েন করেছো, আর আজকেই এসব? হরি বলে, স্টেশনে একটা রেপ কেস এসেছিল, ওরা চাচ্ছে আমি যেন ইনভেস্টিগেশন না করি, তাই আমাকে এখান থেকে সরাতে চাচ্ছে। ঠিক তখনই হরির ফোনে কল আসে। হরি জানতে পারে চন্দ্রবাবুর মেয়ে কৃষ্ণাপ্রিয়া আত্মহত্যা করেছে। হরির সাথে সাথে সেখানে চলে যায়। এদিকে চন্দ্রবাবুর প্রতিবেশীরা সবাই হরির ওপর বেশ ক্ষুব্ধ ছিল, কারণ হরির জিজ্ঞাসাবাদের কারণেই কৃষ্ণাপ্রিয়া আত্মহত্যা করেছে। পুলিশ কনস্টেবল বলে, স্যার সবাই অনেক ক্ষুব্ধ আছে, আপনার সেখানে যাওয়ার নিরাপদ নয়। তারপরও হরি চন্দ্রবাবুর বাড়িতে যায়। চন্দ্রবাবু হরিকে বলে, আমার মেয়ের মৃত্যুতে আপনি সন্তুষ্টি পেয়েছেন। আমি বলেছিলাম স্যার আমাদের কোনো অভিযোগ নেই, আপনি আমার মেয়েকে মেরেছেন। এটা বলে চন্দ্রবাবু হরির কলার চেপে ধরে। বাকি পুলিশ সদস্যরা এসে তাদেরকে ছাড়িয়ে দেয়। এরপর হরি যখন কৃষ্ণপ্রিয়ার ঝুলন্ত লাশ দেখে তার নিজের মেয়ের মৃত্যুর কথা মনে পড়ে যায়। এরপর হরি প্যানিক অ্যাটাক করে। বাকি পুলিশ সদস্যরা ধরাধরি করে হরিকে বাসায় পাঠিয়ে দেয়। সাহুল গীতাকে ফোন করে জানিয়ে দেয় হরির অবস্থার কথা। হরি বাসায় পৌঁছালে গীতা তাকে বসিয়ে পানি খেতে দেয়। এমন সময় হরি গীতাকে বলে, নীলা কোথায়? গীতা বলে, নীলা ঘুমিয়েছে। হরি নীলার রুমে যায়, গিয়ে নীলাকে না পেয়ে গীতাকে মারধর করে। এরপর গীতা হরিকে বলে, তুমি আমার মেয়েকে মেরেছো, তোমার জন্যই আমার মেয়ে বেঁচে নেই। এরপর হরি অজ্ঞান হয়ে যায়। এরপর অতীতের দৃশ্য দেখানো হয়। হরি শ্যাম নামের একটি ছেলেকে ধরার জন্য তার পিছনে দৌড়াচ্ছে। ছেলেটিকে ধরে থানায় নিয়ে আসা হয়। শ্যামের অপরাধ ছিল সে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ড্র্যাগ দিয়ে অচেতন অবস্থায় রেপ করত এবং তাদের ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করত। শ্যাম পুলিশ অফিসার থমাসের মেয়ের সাথেও একই ঘটনা ঘটায়। শ্যামকে গ্রেপ্তারের কথা শুনে থমাস থানায় চলে আসে। থানায় এসে শ্যামকে মারতে শুরু করে।
এবং বলে, তুই আমার মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছিস। শ্যামের ল্যাপটপে বিভিন্ন মেয়ের ভিডিও ছিল। একজন কনস্টেবল ল্যাপটপ চেক করছিল। এমন সময় হরির মেয়ের ভিডিও সামনে আসলে কনস্টেবল ল্যাপটপটি আড়াল করার চেষ্টা করে। শ্যাম মূলত হরির মেয়ে নীলার সাথেও সেম কাজ করেছে এবং ভিডিও করে ল্যাপটপে রেখে দিয়েছে। হরি বিষয়টা বুঝতে পারে। সে কনস্টেবলকে বলে, আমাকে ল্যাপটপটা দাও, তুমি কি লুকাচ্ছ দেখি। হরি জোরাজুরি করে ল্যাপটপটা নিয়ে নেয়। এরপর হরি ল্যাপটপটা ওপেন করে তার মেয়ের অশ্লীল ভিডিওটা দেখতে পায়। ভিডিওটা দেখে হরির মাথা পুরো ঘুরে যায়। সে শ্যামকে মারধর শুরু করে। বাকি পুলিশ সদস্যরা অনেক চেষ্টা করে তাকে আটকানোর। এক পর্যায়ে শ্যাম থানার মধ্যেই মারা যায়। এরপর হরি তার বাসায় চলে আসে নীলার সাথে কথা বলার জন্য। হরি অনেক রাগান্বিত অবস্থায় ছিল। গীতাকে সাহুল আগেই সবটা জানিয়ে দিয়েছিল। গীতা হরিকে বোঝানোর চেষ্টা করে নীলা অনেক ভয় পেয়ে আছে, ওকে এখন কিছু বলার দরকার নেই, তা না হলে হিতে বিপরীত হতে পারে। হরি কথা শুনে না। সে যখন নীলার রুমের সামনে যায়, দেখে নীলার রুমের দরজা বন্ধ। হরি লাথি দিয়ে দরজা ভেঙে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হরি দেখে নীলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এটা দেখে হরি প্যানিক অ্যাটাক করে এবং অজ্ঞান হয়ে যায়। এর পরের দৃশ্যে হরিকে আমরা হাসপাতালে দেখতে পাই। এদিকে চন্দ্রবাবু মিডিয়াকে বলে, সিআই হরিশঙ্করের কারণে তার মেয়ে মেন্টাল প্রেসারে পড়ে আত্মহত্যা করে। তার মেয়ের মৃত্যুর জন্য পুরোটাই হরি দায়ী। আর কোনো মেয়ের বাবাকে যেন এমন দিন দেখতে না হয়, তাই আমি হরিশঙ্করের শাস্তি চাই। সাহুল ডক্টরের সাথে কথা বলে জানতে পারে হরি পুরোপুরি সুস্থ আছে। তার মেয়ের মৃত্যুর কারণে সে একটু বেশি মানসিক আঘাত পায়, যার কারণে এমনটা হচ্ছে। তবে কিছুদিন বিশ্রাম নিলে সে সুস্থ হয়ে যাবে। এরপর দেখানো হয় গীতা হরিকে ডিভোর্স দেওয়ার ডিসিশন নিয়েছে। সাহুলের ওয়াইফ চিত্রা গীতাকে বোঝাতে গেলে গীতা বলে, দেখো আমার আরো একটি মেয়ে আছে, এসব ঘটনার কারণে তার উপর মানসিক প্রেশার পড়তেছে। আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। এরপর হরি সেখানে আসলে গীতা তাকে বলে, আমি তোমাকে দেখলে আমার মেয়ের ঝুলন্ত লাশের কথা মনে পড়ে। আমার মেয়ের মৃত্যুর জন্য আমি কখনোই তোমাকে মাফ করব না। এটা বলে গীতা সেখান থেকে চলে যায়। তারপরের দৃশ্যে দেখানো হয় হরি থমাসের সাথে দেখা করতে যায়। থমাস আজকেই জেল থেকে ছাড়া পেয়েছে। হরি থমাসকে বলে, শ্যামকে আমি মেরেছিলাম, দোষটা আপনি আপনার কাঁধে নিয়ে নিলেন কেন? থমাস বলে, স্যার ওই দিন আপনি যদি ওকে না মারতেন তাহলে আমি ওকে মেরে দিতাম। এখানে আমরা জানতে পারি শ্যামকে হরি মেরে ফেললেও এর পুরো দায়ভার থমাস নিয়ে নেয় এবং সে জেল খাটে। থমাস এবং হরির কথোপকথন পুরোটাই থমাসের ওয়াইফ শুনে ফেলে। সে সত্যিটা জেনে যায়। এরপর হরি বাসায় আসলে সাহুল হরির সাথে দেখা করতে আসে। সাহুল হরিকে বলে, তুমি কেন থমাসের সাথে দেখা করতে গেছো? তোমার কি মনে হয় আমরা থমাসকে ফাঁসিয়ে দিয়েছি? থমাস নিজেই দায়ভার নিয়ে নেয়। থমাস যদি সেদিন এই দায়ভার না নিত তাহলে আমরা সবাই ফেঁসে যেতাম। এদিকে চন্দ্রবাবু সিএম ও ডিজিএসপির কাছে তোমার বিচারের জন্য দাবি তুলেছে। আমরা চাচ্ছি বিষয়টাকে কন্ট্রোল করার জন্য, আর তুমি এদিকে কি করে বেড়াচ্ছ? রাতে থমাস ও তার ওয়াইফ প্রার্থনা করার সময় 5 জন ছেলে মেয়ে তাদের বাসায় আসে। এসে বলে, আঙ্কেল আমরা আপনার মেয়ে এলসার বন্ধু। আমাদের এক্সাম থাকার কারণে এলসার অন্ত্যেষ্টিক্রিয়ায় আসতে পারিনি। আমরা এদিক দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। তারা নিজেদের নাম বলে, সেলিন, সাতিয়া, অ্যানা, ক্রিস্টি ও লান্স। থমাসের ওয়াইফ রান্নাঘরে শরবত বানাতে গেলে সেলিন ও অ্যানা সেখানে যায়। শরবত বানানোর ফাঁকে শরবতে বিষ মিশিয়ে দেয়। এরপর শরবত এনে তারা নিজেরা নেয় এবং থমাস ও তার ওয়াইফকে দেয়। থমাস এক পর্যায়ে বুঝতে পারে এরা মূলত এলসার বন্ধু নয়। ক্রিস্টি শ্যামের ছবি দেখিয়ে থমাসকে বলে, থানায় তুই যাকে মেরেছিস আমরা সেই শ্যামের বন্ধু। এদিকে থমাস ও তার ওয়াইফের নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তারা মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যুর আগে থমাসের ওয়াইফ বলে, তোমার বন্ধুকে উনি মারেনি, মেরেছেন সিআই হরিশঙ্কর। এরপর থমাস ও তার ওয়াইফ মারা যায়। লান্স থমাসের মোবাইল থেকে হরিশঙ্করের ছবি নিয়ে নেয় এবং তারা সেখান থেকে বের হয়ে যায়। তবে বের হওয়ার আগে সবকিছু তারা এমনভাবে সেট আপ করেছিল যেন থমাস ও তার ওয়াইফের মৃত্যু সুইসাইড বলে মনে হয়। পরের দিন সাহুল ও হরি ঘটনাস্থলে আসে। হরি পুরো বাড়ি পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটি একটি পরিকল্পিত মার্ডার। হরি সাহুলকে বলে, দেখো গতকালকেও আমি থমাসের সাথে কথা বলেছি এবং সে ভালোভাবেই আমার সাথে কথা বলেছে। হঠাৎ রাতে আত্মহত্যা করবে এটা পুরোপুরি অবিশ্বাস্য। এছাড়া তারা যদি শরবত বানিয়ে খায় তাদের 2 গ্লাস শরবতের জন্য সর্বোচ্চ 2টি লেবু লাগবে, কিন্তু রান্নাঘরে 6 পিস লেবু কাটা আছে। এছাড়াও রান্নাঘরে আরো 5টি গ্লাস ধোয়া অবস্থায় আছে। তার মানে গতরাতে কেউ এখানে এসেছিল এবং পরিকল্পিতভাবে তাদের মার্ডার করেছে। হরি ওখান থেকে নীলার বন্ধুদের সাথে দেখা করে। হরি নীলার নকল চেনের কথা জানতে চাইলে তার একজন বন্ধু বলে, আঙ্কেল নীলা আমাকে বলেছিল তার চেনটি হারিয়ে গিয়েছে, আপনি জানলে রাগ করবেন।
তাই আমি তার চেইনের ডুপ্লিকেট বানিয়ে দিয়েছিলাম। হরি নীলার বন্ধুদের সাথে কথা বলার পরে জোসেফের মেয়ে অ্যাঞ্জেলের সাথে দেখা করে। অ্যাঞ্জেলকে বলে, তুমি সত্যি করে বলো তোমার চেন কিভাবে হারিয়ে গেছিল। অ্যাঞ্জেল বলে, স্যার, একটি ছেলে আমার সাথে প্রেমের নাটক করে তারপর আমাকে ড্র্যাগ দিয়ে আমার রেপ করে। হরি বলে, তুমি নিজেই কি তাকে তোমার চেন দিয়েছিলে? অ্যাঞ্জেল বলে, না স্যার, আমার যখন জ্ঞান আসে আমি দেখি আমার গলায় চেনটি নেই। হরি বুঝতে পারে এগুলো সবটাই পক্সো কেসের দিকে যাচ্ছে। এরপর হরি ও তার টিম হাসিনার সাথে দেখা করতে আসে। হরি হাসিনাকে জিজ্ঞাসা করে, এই চেনগুলো তুমি কোথায় পেয়েছো? হাসিনা বলে, স্যার, আমি যেখানে কাজ করি সেখানে এই চেনগুলো পেয়েছিলাম। একজন মেয়ে ভুলে তার প্যান্টের পকেটে একটি পার্স রেখে যায়, সেখানেই আমি এই চেনগুলো পেয়েছিলাম। হরি বলে, কতদিন আগে? হাসিনা বলে, 3 মাস আগে। তারপর হরি সেই স্টোরে আসে যেখানে হাসিনা কাজ করে। 3 মাস আগে সিসিটিভি ফুটেজ চেক করলে অ্যানাকে দেখতে পায়। হরি দেখে অ্যানা এই স্টোরে এসে কাপড় চেঞ্জ করে। বিল পরিশোধ করে যাওয়ার সময় সেলস ম্যানেজার অ্যানার সাথে কথা বলে। হরি সেলস ম্যানেজারকে ডেকে তার সাথে কথা বললে জানতে পারে সেলস ম্যানেজার আগে যে বারে কাজ করত সেখানে প্রায়ই অ্যানা যেত, কিন্তু এখানে সেলস ম্যানেজার যখন তার সাথে কথা বলতে যায় অ্যানা বলে সে তাকে চিনতে পারছে না। হরি জিজ্ঞাসা করে, আপনি কোন বারে কাজ করতেন? সেলসম্যান বলে, বেঙ্গালুরুর বিগ ব্রুস্কি বার। হরি বুঝতে পারে অ্যানাকে ধরতে হলে বেঙ্গালুরু যেতে হবে। হরি যে স্টোরে তদন্ত করছিল সেখানে ক্রিস্টি ও লান্স লুকিয়ে সবটা শোনে। এরপর ক্রিস্টি এসে তাদের বাকি সদস্যদের বলে, ওনারা অ্যানাকে চিনে ফেলেছে, আমরা বেঙ্গালুরুতে ফিরে যাই, এটাই এখন আমাদের জন্য ঠিক হবে। এই কথা শুনে সেলিন অনেকটা রেগে যায়। সে বলে, শ্যাম আমার প্রেমিক ছিল, আমি তাকে হারিয়েছি, তোমরা যাও, আমি বিষয়টা দেখে নেব। তারপর সাত্যা ও লান্স সেলিনকে বুঝায়। তারা বলে, আমরা কথা দিচ্ছি হরি আমাদের সামনে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এই জায়গাটা এখন আমাদের জন্য নিরাপদ নয়, কয়েকদিনের জন্য আমরা অন্য কোথাও চলে যাই, তারপর বিষয়টা দেখব। অনেক বোঝানোর পরে সেলিন বিষয়টা বুঝতে পারে। এদিকে হরিকে অ্যারেস্ট করার জন্য পুলিশের উপর মহল থেকে প্রেসার আসতে থাকে, কারণ চন্দ্রবাবু মিডিয়ার মাধ্যমে বিষয়টা অনেক বড় পর্যায়ে নিয়ে গেছে। এসপি সুরাজ হরিকে ডেকে পাঠায়। হরি আসলে তাকে জিজ্ঞাসা করে, থমাসের মৃত্যুর তদন্ত কতদূর পর্যন্ত গেছে? হরি বলে, স্যার, এখন পর্যন্ত তদন্ত করে মনে হচ্ছে থমাসকে শ্যামের বন্ধুরা প্ল্যান করে খুন করেছে। এই গ্যাংটি বেঙ্গালুরুতে থাকে, তাদের ধরতে হলে আমাকে বেঙ্গালুরু যেতে হবে। এরপর এসপি সুরাজ বলে, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, তুমি বাইরে ওয়েট করো। হরি রুম থেকে বের হয়ে গেলে সুরাজ রাহুলকে বলে, আমি 1 সপ্তাহ পর্যন্ত হরির গ্রেপ্তার আটকাতে পারবো, এর মধ্যেই যা করার করো। এরপর হরি ও কয়েকজন পুলিশ সদস্য মিলে বেঙ্গালুরুতে যায়। সেখানে কোরামঙ্গলা পুলিশ স্টেশনে গিয়ে সেখানকার এসআইকে জানায়, আমরা কেরালা পুলিশ স্টেশন থেকে এসেছি। এসআই শিবাপ্পা নামের একজন কনস্টেবলকে বলে, ওনারা কেরালা পুলিশ স্টেশন থেকে এসেছে, জোসেফ চিম্বলার কেসের ফাইল ওনাদের দিয়ে দেন এবং তদন্তে ওনাদের সাহায্য করুন। এরপর হরি জোসেফের কেসের ফাইলটা ভালোভাবে পড়ে এবং যেখানে আত্মহত্যা করেছে সে জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। সে প্রবীণের সাথে কেস নিয়ে আলোচনা করে। হরি বলে, আমি জোসেফের সুইসাইড নোট পড়েছি। সাধারণত কেউ সুইসাইড করলে এত লম্বা নোট লেখে না, এছাড়া কেউ ইউনিফর্ম পরে আত্মহত্যা কেন করবে? আমার মনে হচ্ছে জোসেফ চাপে পড়ে আত্মহত্যা করেছে। প্রবীণের সাথে কথা বলার সময় হরিকে হ্যানা কল দেয়। হেনাকে হরি বিগ ব্রুস্কি বারে পাঠায় নজরদারি রাখার জন্য। এনা এই বারে আসলে সে যেন হরিকে জানায়। হেনা হরিকে বলে, স্যার, এনা চলে এসেছে। হরি বলে, আমরা না যাওয়া পর্যন্ত তুমি কোনো ধরনের অ্যাকশনে যাবে না, তুমি শুধু ওকে চোখে চোখে রাখো। এরপর প্রবীণ ও হরি দ্রুত সেই বারে চলে যায়। তারা 3 জন এনাকে ফলো করতে থাকে। হঠাৎ এনা বুঝে যায় তাকে পুলিশ ফলো করছে। এক পর্যায়ে এনা হেনাকে আঘাত করে এবং গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। হরি এনার গাড়ি ধাওয়া করতে থাকে। এনা ক্রিস্টিকে কল দিয়ে বলে সিআই হরিশঙ্কর তাকে ধাওয়া করছে। ক্রিস্টি বলে, এনা তুমি রিল্যাক্স হও, ওরা হয়তো তোমার মোবাইলটা ট্র্যাক করছে, তুমি মোবাইলটা ফেলে দাও এবং আমাদের এরিয়াতে চলে আসো। এনা মোবাইল ফেলে দেয়। এরপর এনা হরিদের চোখ ফাঁকি দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক এসে এনার গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এনা মারা যায়। এনার মারা যাওয়ার খবর শুনে ক্রিস্টি, সেলিন, সাত্যা ও লান্স পাগল প্রায় হয়ে যায়। তারা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। এনার লাশ হসপিটালের মর্গে নিয়ে আসা হয়। হরি সেখানকার দায়িত্বরত নার্সকে বলে দেয়, এই মেয়ে একটি মার্ডার কেসের আসামি। এখন পর্যন্ত এর সম্পর্কে আমরা বেশি কিছু জানি না। এর সাথে যদি কেউ দেখা করতে আসে সাথে সাথে আমাকে ফোন দিয়ে জানাবেন। এটা বলে হরি বাহিরে অপেক্ষা করতে থাকে। এদিকে মর্গে অ্যানার বন্ধুরা চলে আসে।
নার্স তাদেরকে বলে, এই আপনারা বিনা অনুমতিতে এখানে কেন এসেছেন? সাথে সাথে হরিকে কল দেয়, কিন্তু সাতিয়া ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে। হরি বুঝতে পারে মর্গে কোনো একটি ঝামেলা হয়েছে। সে সাথে সাথে দৌড়ে মর্গে চলে আসে। এসে দেখে তারা নার্সকে প্রচুর মারধর করছে। হরির সাথে তাদের প্রচন্ড মারামারি হয়। এক পর্যায়ে নার্স কোনো মতে উঠে ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয়। এরপর অ্যানার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। তারপর এই গ্যাংটি সিদ্ধান্ত নেয়, পুলিশ যেহেতু তাদের চিনে ফেলেছে সেহেতু তারা লুকিয়ে থাকবে না, তারা সবাইকে মেরে ফেলবে। তারা প্রতিশোধের আগুনে ফুঁসতে থাকে। হাসপাতালে হরি কিছুটা সুস্থ হলে সে ওই নার্সের সাথে দেখা করে। নার্স হরিকে বলে, স্যার, আমি ওই দুই মেয়েকে চিনি। যে মারা গিয়েছে তার নাম অ্যানা এবং অপর মেয়েটির নাম সেলিন। জেল থেকে তাদের দুজনকে এখানে নিয়ে আসা হয়েছিল মাদকের অ্যাডিকশন সারানোর জন্য। তারা বিভিন্ন কলেজের স্টুডেন্টদের ড্রাগ সাপ্লাই করত। তারা মূলত প্রচন্ড মাদকাসক্ত ছিল। এখানে এসে ড্রাগ না পেয়ে তারা প্রায় পশুর মতো আচরণ করছিল। এরপর হরি কনস্টেবলকে বলে, আমরা যদি অ্যানার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাই তাহলে ওর নামে থাকা অন্য সব কেসের ডিটেলস পেয়ে যাব। কথা মতো তারা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে এবং জানতে পারে অ্যানা, শ্যাম ও সেলিনের নামে সিআই জোসেফ ড্রাগ কেস ফাইল করেছিল। তারপর জোসেফের সাথে থাকা কনস্টেবলকে হরি জিজ্ঞাসা করে সেদিন কি হয়েছিল যার কারণে জোসেফ তাদের নামে ড্রাগ কেস ফাইল করে। কনস্টেবল বলে, আমরা সেদিন রাতে টহল দিচ্ছিলাম। হঠাৎ আমাদেরকে অকিটকিতে জানানো হয় হাইওয়েতে একটি বাসে ঝামেলা হচ্ছে। আমরা সাথে সাথে সেখানে চলে যাই। সেখানে গিয়ে জানতে পারি 3 জন ছেলে মেয়ে বাসে বসে নেশা করছিল। জোসেফ স্যার তাদের ব্যাগ চেক করে সেখানে কোকেন পায়। তারপর আমরা তাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে আসতে থাকি। এমন সময় শ্যাম বলে, স্যার, টাকা পয়সা যা চান দিব, আমাদেরকে ছেড়ে দেন। জোসেফ স্যার অ্যানার দিকে ইঙ্গিত করে বলে, আমার ওকে লাগবে। স্যার অ্যানার গায়ে হাত দিলে অ্যানা স্যারের মুখে থুতু মারে। স্যার আমাকে বলে, গাড়ি ঘুরাও। তারপর স্যার অ্যানা ও সেলিনকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে বেঁধে রেপ করে। এসব শোনার পরে হরি কেরালাতে ফিরে আসে। হরি এসপিকে সবটা জানায়। হরি বলে, এই ঘটনার পরেই তারা প্রতিশোধ নেওয়ার জন্য জোসেফকে হত্যা করে। এই গ্যাংটি জোসেফের মেয়ের ভিডিও বানায়। সেই ভিডিওর মাধ্যমে জোসেফকে ব্ল্যাকমেইল করে আত্মহত্যা করতে বাধ্য করে। একই ঘটনা এএসআই থমাসের সাথেও করে। তারপর চন্দ্রবাবুকে ডেকে এনে ওই গ্যাংটির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়, এদেরকে চিনেন? তখন চন্দ্রবাবু বলে, হ্যাঁ স্যার, এদেরকে চিনি। চন্দ্রবাবু সেই রাতের ঘটনা খুলে বলে, সেদিন রাতে আমার বাসে হঠাৎ যাত্রীরা চিল্লাচিল্লি শুরু করে। আমি গিয়ে দেখি 3 জন ছেলে মেয়ে বাসের মধ্যে নেশা করছে। আমি তাদেরকে মানা করি এবং ব্যাগ চেক করতে চাইলে তারা আমাকে অনেক মারধর করে। এক পর্যায়ে আমি বাস থামিয়ে পুলিশকে ফোন দেই। সবটা শুনে শাহুল চন্দ্রবাবুকে বলে, সেদিন রাতের ওই ঘটনার বদলা নেওয়ার জন্য এই গ্যাং তোমার মেয়েকে মেরেছে। চন্দ্রবাবু বলে, এই ঘটনা ঘটার 1 বছর হয়ে গেছে। এতদিন পরে তারা আমার মেয়েকে মেরেছে, এটা আমি বিশ্বাস করি না। আপনারা হরি স্যারকে বাঁচানোর জন্য এসব বলছেন, কিন্তু শেষ পর্যন্ত আমি লড়ে যাব। এরপর হরি ও শাহুল গীতার সাথে দেখা করতে যায়। গীতাকে গ্যাংয়ের ছবি দেখিয়ে বলে, এদেরকে চিনো কিনা? গীতা বলে, হ্যাঁ, এদের সাথে বাসে আমার ঝামেলা হয়েছিল। একদিন রাতে আমি ও নীলা বাসে করে আসছিলাম। ছেলে মেয়েগুলো বাসে বসে নেশা করছিল। আমি এর প্রতিবাদ করলে তারা আমাকে চর মারে। আমি কন্ট্রাক্টরকে ডেকে পাঠাই। সবটা শুনে হরি বুঝতে পারে এক রাতের ঘটনার কারণেই এত কিছু হয়ে গেল। সে রাতে গীতা কন্ট্রাক্টরকে জানায়। কন্ট্রাক্টর পুলিশকে ফোন দেয় এবং সিআই জোসেফ ওদের সাথে এই খারাপ কাজটি করে। এসবের প্রতিশোধ নিতেই এই গ্যাংটি এত কিছু করেছে। এরপরে গীতার সাথে হরির ডিভোর্সের শুনানি হয়। হরি আদালত থেকে বের হলে প্রবীণ তাকে ফোন দেয়। প্রবীণ বলে, মৃত্যুর আগে অ্যানা ক্রিস্টিকে কল করেছিল। ক্রিস্টির ফোনের লাস্ট লোকেশন চন্দ্রবাবুর বাড়ির পাশে পাওয়া গেছে। হরি বুঝতে পারে চন্দ্রবাবুর জীবনের ঝুঁকি রয়েছে। হরি ও প্রবীণ চন্দ্রবাবুকে খুঁজতে থাকে। অবশেষে তারা চন্দ্রবাবুকে একটি বাস স্ট্যান্ডে পায়। তবে সেখানে সেলিন ও ক্রিস্টি পৌঁছে যায়। তারা চন্দ্রবাবুর বুকে ছুরি ঢুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হরি চন্দ্রবাবুকে হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপর হরি বুঝতে পারে এই গ্যাংটি এখন গীতার উপর আক্রমণ করবে। তারপর হরি সাথে সাথেই গীতার খোঁজে তার অ্যাপার্টমেন্টে যায়। গিয়ে সেখানে প্রতিবেশীর কাছে জানতে পারে গীতা তার বাবার বাড়িতে চলে গেছে। হরি দ্রুততার সহিত গীতার খোঁজে বের হয়ে যায়। এদিকে গীতা তার বাবার সাথে কথা বলছে। এমন সময় মিনু রক্তমাখা শরীরে ঘরে প্রবেশ করে। এটা দেখে গীতা ও তার বাবা অনেক ঘাবড়ে যায়। ক্রিস্টি ও তার সঙ্গীরা গীতাদের জিম্মি করে ফেলে। এরপর ক্রিস্টি হরিকে ভিডিও কল দেয়। হরিকে বলে, তুই যদি এদের বাঁচাতে চাস তাহলে এখনই চলে আয়, তবে একা আসবি। এটা বলে ক্রিস্টি কল কেটে দেয়। তারপরে ক্রিস্টি গীতাকে তার মেয়ের ভিডিওটি জোরপূর্বক দেখাতে থাকে। এদিকে সাতিয়া জয়েন্ট ধরাতে গেলে গীতার বাবা তার গায়ে মদের গ্লাস ছুঁড়ে মারে। সাতিয়ার গায়ে আগুন ধরে যায়। বাকি সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। এই ফাঁকে গীতার বাবা ড্রয়ারে থাকা পিস্তলটি নিয়ে নেয়।
তারপর সে গ্যাংটির ওপরে গুলি চালাতে থাকে। গুলি থেকে বাঁচতে তারা সবাই এদিক সেদিক ছোটাছুটি করছিল। এই ফাঁকে গীতার বাবা গীতা ও মিনুকে বাসা থেকে বের করে দেয়। গীতা একটি গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করে। ক্রিস্টি গীতার বাবার বুকে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে। তারপর গীতার গাড়ি ধাওয়া করে। গীতা গাড়ি চালিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। এক পর্যায়ে ক্রিস্টি গীতাকে ধরে ফেলে। তারপর গীতাকে গাড়ি থেকে বের করে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এই ফাঁকে মিনু জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। ক্রিস্টি মিনুকে খুঁজতে থাকে। এক পর্যায়ে গ্যাংটি মিনুকে খুঁজে পায়। যখনই মিনুকে আঘাত করতে যাবে তখন সেখানে হরি চলে আসে। নিজের পরিবারকে বাঁচাতে হরি গ্যাংটির সাথে প্রচন্ড মারামারি করে। হরি তাদের ধরাশয়ী করে ফেলে। তারপর সেখানে পুলিশ ফোর্স চলে আসে, গ্যাংটিকে গ্রেপ্তার করে এবং হরি, মিনু ও গীতাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তারপরে কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। হরি ও গীতা মিনুর জন্মদিন পালন করছিল। সেখানে ডিওএসপি সাহুল আসে এবং সে হরিকে একটি নিউজ দেখায়। নিউজটি এমন ছিল, ক্রিস্টি, সেলিন, সাত্যা ও লান্স জেল থেকে ছাড়া পেয়েছে। তবে বের হওয়ার পরে তাদের লাশ একটি ক্ষেতের মধ্যে পাওয়া যায়। তদন্ত করে জানা যায় তাদের মৃত্যু অতিরিক্ত ড্রাগ সেবনের ফলে হয়েছে। কিন্তু আদতে কি তাই হয়েছে? না, তাদেরকে হরি মেরে ফেলেছে। হরি তাদের ড্রাগের মধ্যে বিষ মিশায়, যেটি সেবনের পরে তাদের মৃত্যু হয়। এরপরে এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। আপনাদের আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পরবর্তী কোন মুভির এক্সপ্লেনেশন চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন সবাই।